নমস্কার। উপসংহারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন তুহিন কুণ্ডুর লেখা গঙ্গা সহায়। তুহিন কুণ্ডুর জন্ম 2006 সালের 30শে মার্চ উত্তর 24 পরগনার অশোকনগরে। বর্তমানে লেখক একজন পোর্ট্রেট আর্টিস্ট এবং বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি গড়ার কাজ করেন। এছাড়াও সমান তালে লেখালেখির ইচ্ছা থেকেই বিভিন্ন পত্রপত্রিকার সাথে লেখালেখির কাজে যুক্ত। এরকমই একটা মাসিক সাহিত্য ভূত জংশন আর্ট পথের সুজন পত্রিকা থেকে গঙ্গা সহায় গল্পটি সংগৃহীত। তার প্রথম উপন্যাসিকা আড়াই চাল কলকাতা বইমেলা থেকেই প্রকাশিত হয়েছে। আজকের গল্পের পাঠে এবং গল্পের সূত্রধার আমি সায়ন। প্রধান চরিত্রে গল্প পাঠক মনুয়া, মনুয়ার দাদু এবং গঙ্গাতান্ত্রিক। শুনতে থাকুন গঙ্গা সহায়। শীতকালের হঠাৎ বৃষ্টিগুলো ঠিক মনোরম নাকি কষ্টকর তা অনেকটা নির্ভরশীল আমাদের পেশার ওপর। ধরে নিন ক্ষণিকের জন্য আপনি সরকারি কোনো চাকরিজীবী। সপ্তাহের প্রথম দিন, ডিসেম্বরের শীত। আপনার মন বলছে না, আজ কম্বল ছেড়ে বেরিয়ে পড়লে দিনটা পুরোটাই মাটি। এরকম সময়ে আপনি নিজের ফোনের ফেসবুক খুলতেই দেখলেন পশ্চিমী ঝামেলা। ব্যাস, আকাশে মেঘ আছে কি নেই দেখার দরকার নেই। আপনি হোয়াটসঅ্যাপে একখানি রেনি ডে স্ট্যাটাস দিয়ে কিংবা কানে হেডফোন আর আপনি মনোমোর মেঘের সঙ্গী এগুলো বলে গাল দিচ্ছি না কাউকে। আমিও ঠিক এমনটাই করি, কারণ আমিও সেই সরকারি চাকরিদের দলেরই একজন। তবে আমার ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থের মতে ফেসবুক খোলার আগে তার মাথার দরজাগুলো তাকে খুলতে হয় সকালে, কারণ ব্যবসায়ী লোকেদের মাস পুরোলে কেউ মাইনে দিয়ে যায় না। একদিন বিছানায় কাটানো মানে তাদের একদিনে নিরামিষ খাওয়া। অবশ্যই বৃহৎ ব্যবসায়ী লোকেদের তেমন হয় না, তবে কদিন যাবৎ রাত্রে তাসের আড্ডায় সে অনুপস্থিত। আমিও আগে ওর মতো রেগুলার ছিলাম না। ওর পাল্লায় পড়েই রোজ ক্লাবের নেশা ধরেছে আমার। আগের দিন বলছিল ওর মেয়ের শরীরটা খারাপ, আজ একবার দেখতে যেতে হবে সিদ্ধার্থের বাড়ি। তবে বৃষ্টির যা দাপট, তাতে সন্ধ্যের আগে ধরবে বলে তো আশা করাও বৃথা। সকাল থেকে জানলার গ্রিল দিয়ে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের বেশ একটা অদ্ভুত খেলা লক্ষ্য করলাম। প্রতি 15 মিনিট কি 20 মিনিট পরে পরে বৃষ্টির গতি অবনতি হলেই কয়েকটা শালিক রাস্তায় জমা জলের মধ্যে কেঁচো ধরতে চলে আসছে। ঠিক তখনই কয়েকদিন আগে পৃথিবী দেখা কুকুরছানাগুলো বৃষ্টি মাথায় করে ছুটে আসে তাদের কাছে বাঁধা দিতে। কিন্তু যেই বৃষ্টির গতি একটু বাড়ে, সব শুনছান, যেন একটু আগে কিছুই হচ্ছিল না। এমনকি কাকের ডাকও শোনা যায় না। এইসব পর্যবেক্ষণ করতে করতে আর মায়ের হাতের তৈরি খাবার খেয়ে কয়েকবার গল্পের বইগুলো উল্টে পাল্টে দেখেই প্রায় 4:30 বাজিয়ে দিলাম। এখন একটু রোদ উঠেছে, বৃষ্টিটাও একদম বন্ধ। আমি আর বিছানামুখী না হয়ে রাস্তায় বেরিয়ে দাঁড়ালাম। দেখলাম গৌতম, আমাদের পাড়ার এক কিশোর ছেলে, সিদ্ধার্থের মেয়েরই বন্ধু, স্কুলে পড়ে, ব্যাগ পিঠে ফিরছে। দাঁড় করিয়ে বললাম, গৌতম, মনুয়ার খবর জানিস? কেমন আছে রে? আমার আর একদম সময় হয়নি গিয়ে একবার খোঁজ নেওয়ার। ভালোই তো আছে প্রবীণদা, তবে সিদ্ধার্থ কাকুর বাবা খুব অসুস্থ। আচ্ছা, তুমি রবিবার দুপুরে ক্রিকেটের ম্যাচে খেলবে তো? আসলে আমার শিশু সঙ্গতটাই বেশি মাত্রায় প্রিয়, তাই এখনো ক্রিকেটের মাঠে যাই। ওদের সাথে পাড়ার ম্যাচ খেলতে যাই রবিবার করে। হ্যাঁ, সম্মতি জানিয়ে দিতেই গৌতম চলে গেল। কিন্তু আমি অবাক হলাম এটা শুনে যে মেয়ে সুস্থ হতে না হতে এবার আবার সিদ্ধার্থের বাবা অসুস্থ হলেন। শীতের বেলা 5টা নাগাদ বেরোতে যাব, এমন সময়ে আচমকা আবার টপ টপ করে বৃষ্টি আরম্ভ হলো। না, এই বৃষ্টিতে থেমে গেলেও আর যাওয়া হবে না। ছাতা নিয়ে হেঁটে এগোতে লাগলাম। সন্ধে প্রায় নেমে এসেছে। বৃষ্টির সাথে ঠান্ডা হাওয়া মৃদু চালে চললেও গায়ে বেশ লাগছে।
লম্বা গাছগুলোর মাথা অল্প স্বল্প দুলছে। তবে বৃষ্টির জন্য একে রাস্তার রোড লাইটগুলো অফ, অন্যদিকে আমি ফোনটাও ফেলে এলাম। আর অদ্ভুতভাবে কোনো বাড়ির তুলসী মঞ্চে কেউ মোমবাতি বা প্রদীপও জ্বালেনি। পথ হেঁটে চলেছি, ওদিকে যত সন্ধ্যা নামছে তত অন্ধকার গাঢ় হয়ে আসছে। আবছা মেঘে ঢাকা চাঁদ দেখা যাচ্ছে। সিদ্ধার্থের বাড়ির গলিতে ঢুকতে আর বেশিক্ষণ নেই যদিও। হঠাৎ কানে একটা অদ্ভুত সুর ভেসে আসতে লাগলো। শীতের দিনে অনেক দূরের শব্দ শোনা যায় বইকি, কিন্তু এটা খুব দূরের না। সুরটা একটু মন দিয়ে শুনতেই বুকের ভিতরটা স্যাঁত করে উঠল। কয়েকজনের একটা দল এদিকেই আসছে, তাদের মুখে প্রতিধ্বনিত হচ্ছে আমি দাঁড়িয়ে পড়লাম। কয়েকজন হাতে বড় বড় টর্চ লাইট নিয়ে এগিয়ে এলো। আমার বুকের রক্ত নেমে গেল ঝপ করে। তাদের মধ্যে একজন সিদ্ধার্থ। আর কোনো প্রশ্ন করার সুযোগ পাওয়ার আগেই শ্মশান যাত্রীদের দলটা সব দেহ নিয়ে হাজির। সিদ্ধার্থের বাবা, যে লোকটির সাথে কদিন আগেও কথা বলেছি, তাকেই যে আজ কপালে চন্দনের সাজ আর চোখে তুলসী পাতার সাজে দেখতে হচ্ছে, সেটা যেন আমি এই সময় ঠিক মেনে নিতে পারছি না। কি এমন রোগ হলো যে সময় পাওয়া গেল না? সিদ্ধার্থ পুরোপুরি ধাও মেরে গেছে। মুখে একটুও প্রতিক্রিয়া নেই, না কান্নাকাটি, না কোনো কথা। শুধু আমায় বলল, বাড়ি গিয়ে আমার মেয়েটাকে একটু সামলা ভাই, একটু দেখ গিয়ে। আমি আর কোনো দিক না তাকিয়ে ছুট দিলাম। বৃষ্টি যা পড়ছে তাতে আর গা ভেজার না। সিদ্ধার্থের বাড়ি পাড়ার শেষ প্রান্তে। তার ঠিক সামনেই একটা গাছপালা ঘেরা পুকুর। পুকুরটাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে বহু তাল গাছ। কারণবশতই এটার নাম তালঘাট। সন্ধে নামতে না নামতেই পুকুরের প্রান্তে কুয়াশার চাদর একদম সাদা করে ফেলেছে এলাকা। কিন্তু বাড়ির সামনে যেতেই এক অদ্ভুত দৃশ্য। ওটা মনুয়া না? এরকম সাদা শাড়ি, খোলা চুলে বাড়ির সামনে পুকুরের দিকে কেন যাচ্ছে ও? দুবার ডাকলাম, মনুয়া, ওই মনুয়া, মনুয়া। সাড়া পেলাম না। কুয়াশার জন্য ঠিক করে ঠাহর হচ্ছে না ও কোন দিকটায় যাচ্ছে। বেশিক্ষণ না দাঁড়িয়ে হাত টেনে ধরতে গেলাম, তবে কে যেন আমারই হাতখানি টেনে ধরল। বরফের ন্যায় শীতল হাত। পিছনে করে তাকানোর সাহস হচ্ছে না। এবার সে অজ্ঞাত হাতের ব্যক্তির গলা শুনে আরোই শীতলতা ঘিরে ফেললো আমায়। পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নামতে থাকলো। যাকে আমি সামনে দেখছি সেই আমায় পেছন থেকে ডাকছে। ও কি প্রবীণ কাকা, তুমি ওদিকে ছুটে যাচ্ছ কেন? ঘরে এসো জলদি, বলল মনুয়া। আমার সামনে সেই সাদা শাড়ি পরা মেয়েটি প্রায় উবে গেল। তালঘাটে যতদূর অবধি এই কুয়াশা ভেদ করে চোখ যায় আর তাকে দেখা যায় না। কে ছিল ওই ছায়ামূর্তি? আমি হাঁ করে চেয়ে আছি পুকুরের পানে। ঠিক সেই সময় একদল শিয়াল অসম্ভব বিদঘুটে শব্দে ডেকে উঠল। আমার জ্ঞান হলো। দেখলাম মনুয়া অসহজ বাড়ির সাদা বস্তায় পড়ে আছে, কিন্তু তার চুল বাঁধা। আদতে সে অত লম্বাও না, কিন্তু কাকে দেখলাম আমি?
কেনই বা এই ভর সন্ধেবেলায় এরকম ঘটনা ঘটলো আমার সাথে? সিদ্ধার্থের ঘরে ঢুকেই যেন আরো অন্ধকারে তলিয়ে গেলাম। সিদ্ধার্থ ভেবেছিল তার মেয়ে বুঝি দাদুর শোকে ভেঙে পড়বে, কিন্তু হয়েছে তার উল্টোটা। বাড়ির বাকি সদস্যরা বাড়ির কর্তার মৃত্যুতে একদম হাউমাউ করে কাঁদছে। মহিলাদের কান্নার স্বরে যেন বাড়িটাকে ঘিরে ফেলেছে কালো আঁধারের কোনো দূত। নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয় এই পরিবেশে। তবে মনুয়া সবার সামনে আমায় কিছু বলতে না পেরেই আমায় উপরের ঘরে নিয়ে আসে। আমি বললাম, কি হয়েছে রে? ওখানে অত লোকের মাঝ থেকে টেনে আনলি? শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ হ্যাঁ প্রবীণ কাকা, এখনো অবধি আমি ঠিক আছি, কিন্তু তাড়াতাড়ি কিছু না করলে হয়তো ওই বাড়িতে আর কিছু ঠিক থাকবে না। তুমি যাকে দেখে ছুটে বাঁচাতে যাচ্ছিলে সে রক্তের পিপাসু ডাইনি। চোখে চোখ পড়লে হয়তো আমার অবস্থাও দাদুর মতোই। বলেই মনুয়া একটু কেঁদে উঠল। আমার সারা শরীর ভার হয়ে এলো। আমার প্রাণ সংশয় আছে ভেবে নয়, কোনো এক অন্য জগতের অদ্ভুত দর্শন কিছু আমার চোখের সামনে রাখলে হয়তো আমি এমনিতেই প্রাণ হারাতাম। খুব সাহসী ব্যক্তিত্ব আমি নই, তবে তাকে ওরকম বাতাসে মিলিয়ে যেতে না দেখলে হয়তো আমি অবিশ্বাস করতাম। আমি ঢোক গিলে জিজ্ঞেস করলাম, কিন্তু তুই এসব জানলি কিভাবে? দাদু বলেছিলেন। তুমি তো জানোই দাদু এককালে যজমানি করতেন, পুজো আচ্ছা প্রায়ই করতেন, সঙ্গে নানা তন্ত্রপুথিও পড়তেন। আমাদের ওইখালি মহাশ্মশানের ওই গঙ্গা ওঝার সাথে প্রায় দেখা করতেন। ওদিকে আমার আবার ওই গঙ্গা ওঝার সাথে একবার ঝামেলা হয়েছিল। আমাদের দুটো বাড়ি পরে একটা মাঝারি বয়সের মেয়ের একবার মানসিক বিকৃতি ঘটেছিল বোধ করি। তখন সেই বাড়ির লোকেরা গঙ্গাকে ডেকেছিল। সে এসে তাকে গায়ে ঝাঁটার বাড়ি মেরে এক প্রকার মেরে ফেলেছিল। আমি অফিস থেকে ফেরার পথে চেঁচামেচি শুনে থামাতে গেছিলাম। তখন অবশ্য সবাই আমায় থামিয়ে দিয়েছিল, কিন্তু আমি ঝামেলা করেছিলাম। সবাই বলেছিল তাকে নাকি গাব গাছের পেতনি ধরেছিল, সন্ধ্যাবেলায় খোলা চুলে তুলসী তলায় গিয়েছিল বলে। সে কথা না হয় পরে হবে, কিন্তু এখন যা দেখেছি তাতে আর আমার অবিশ্বাস নেই। তবুও বললাম, গঙ্গা সেই পাগল নেশাখোরটা তো দাদু আর লোক পেল না? দেখো প্রবীণ কাকা, গঙ্গা ওঝা ছিল বলেই আমি এই যাত্রায় বেঁচে গেছি, কিন্তু আমার জন্যই দাদুকে। আবার চোখের জল মুছতে লাগলো মনুয়া। আমি বললাম, বল আমায় খুলে। জল মুছেই সে বলা শুরু করলো আবার। এক সপ্তাহ আগে বাড়িতে তখন মা নেই, বাবা সারা দিন বাইরে থাকে। সেদিন দুপুরে সুন্দরভাবেই মাছের ঝোল আর ভাত দিয়ে আমি আর দাদু একসাথে বসে খেলাম। তারপর আমরা দুজন ছাদে গিয়ে বসে গল্প করলাম কত। তারপর সন্ধে একটু নামলে আমি এলাম তুলসী তলায় ধূপ দিতে, দাদু ঘরে। কিন্তু তখন থেকেই আমার কেন যেন মনে হলো আমার পিছনে কেউ একজন আছে। গা করলাম না, কিন্তু মন যেন ওই পুকুর পানেই যাচ্ছে। আমি একবার তাকালাম, চারিদিক ফাঁকা, কিন্তু আমার কিরম গা বমি বমি ভাব শুরু হলো। দু একবার ওক তুললাম, কিন্তু বমি হলো না। তবে বারে বারে আমার মনে হতে লাগলো আমার ঘাড়খানি টনটন করছে, কেউ বুঝি জোরে চাপ দিচ্ছে। আমি ঘরে ঢুকে পড়েছি প্রায়। ঠিক সেই সময় খুব ভাঙা গলায় ডাক এলো। সে কেঁদে ডাকছে, মহিলার কান্না। কাঁটার শ্বাস টেনে শব্দটা এলো, মনুয়া, ও মনুয়া, একটু জল দে না। তারপরেও সে কিছু বলতে যাবে এরম সময় দাদু এসে আমার হাতখানি হ্যাঁচকা টান দিয়ে
সুধা ঘরের ভিতর ফেলে দিল আমায়। আমি বোধহয় পরেই জ্ঞান হারিয়েছিলাম, কিন্তু দাদুর হাতে গঙ্গা জলের বোতল ছিল, যা নিয়ে উনি ছুটে বেড়াচ্ছে আমি দেখেছি। তারপরে আমার জ্ঞান আসে দাদুর কোলে মাথা রাখা অবস্থায়। ধুম জ্বর তখন আমার। কেউ কিছু বলে না কি হয়েছে আমার, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। দাদু শুধু মাথায় হাত বুলিয়ে বললে, ঘুমো মা, কিছু হয়নি। আর তুমি তো আমার সাহসী দিদি ভাই, একটু সেরে ওঠো, কিছু লুকোনো হবে না, আমি বলবো কি হয়েছিল। বলেই আমায় জড়িয়ে ঘুম পাড়ালে। এইসব শুনে আমার কেন জানি আর শুনতে ইচ্ছা হলো না, কিন্তু মনের মধ্যে একটা কাঁটা বেঁধে থাকবে সেই ভেবেই জিজ্ঞাসা করলাম, তারপর? তার কিছুদিন পরেই আমি সুস্থ হয়ে উঠি একটু। তারপর আজ সকালে দাদু হঠাৎ আমায় ডেকে পাঠালেন। বললেন, তোকে কিছু দিয়ে যাই, অনেক কটা কথা আছে, মন দিয়ে শোন। আমার হাতে আর সময় নেই রে দিদি ভাই, আমি আত্মাহুতি দিয়েছি, হয়তো আজই আমার শেষ দিন তোর সাথে। আমি তো এইসব শুনেই হাউ হাউ করে কান্না জুড়ে বসেছিলাম, কিন্তু উনি আমার ব্যাপারটা বুঝিয়ে বলতেই আমার কান্নার দিকটা মন থেকে নেমে একটু ভরসা জমা হলো। দাদু বললেন, যেদিন তুই সন্ধ্যাবেলায় বাইরে গেছিলি, সেদিন তোকে তাল গাছের ডাকিনি নিজ শরীর বানানোর চেষ্টা করেছিল। ডাকিনি হলো আমাদের তন্ত্র পূজার দেবীর সাঙ্গ। ওরা কেবলই রক্ত চায়। কোনো নারী যদি ঘোর অমাবস্যা রাতে অপঘাতে মারা যায় বা খুন হয়, কিংবা যদি মাসিকের সময় সময় কোনো মহিলা আত্মত্যাগ করে, সেরকম কিছু জাতের মহিলাদের আত্মা মৃত্যুর পরেই মারাত্মক তেজ নিয়ে জেগে থাকে। রক্তের আশা মেটানোর জন্য এরা যা খুশি করতে পারে। মূলত বুদ্ধ নারিকেল, তাল, বুনো বট গাছের মগ ডালে এরা ততদিন বাস করে যতদিন না কোনো সরল দুর্বল হৃদয়ের মেয়ের শরীরের জায়গা করতে পারে। যার শরীরে ঢোকে তার দেহের রক্তের অভাব ক্রমশ বেড়ে চলে। তার খাদ্যে অনীহা, গলা ভেঙে যাওয়া থেকে শেষ পর্যায়ে দেহ শুকিয়ে মৃত্যু অবধি ঘটতে পারে। সেদিন তোকে ও কবজা করতে ব্যর্থ হয়েছে, কারণ আমি গঙ্গা জল ছুঁড়তে ছুঁড়তে বেরিয়ে এসেছিলাম। তবে আমায়ও ছাড়বে না। সেদিন রাতেই আমি গঙ্গা ওঝার কাছে গিয়েছিলাম। সে বলে দিয়েছে ওর কাজে বাধা পড়লেই বাধা প্রদানকারীকে এসে হত্যা করে। আর আমি এতকাল ঠাকুর পূজা করে কোনো ডাকিনীর শিকার হতে চাই না। সেই মন্ত্রে তোর মঙ্গল কামনা করে আত্মহুতি দিলাম। মন্ত্রখানি তোকে বলে যাই, বিপদে পড়লে জপ করিস। মন্ত্রখানি বলা শেষ হতেই দাদু আমার পাশে নেতিয়ে পড়লেন। তারপরে এই দুপুরের মধ্যেই। তবে আমি লক্ষ্য করেছি দাদুর নাক সামান্য বেঁকে গেছিল। মৃত্যুর আগে সকল মানুষের এটা হয়। মনু আর বলার শেষে আমি লক্ষ্য করলাম আমার নিঃশ্বাসের সাথে বুকের কম্পন গতিও বেড়ে গিয়েছে। হাত পা ঠান্ডা হয়ে এলেও কপালে ঘামের বিন্দু জমেছে, ভার হয়েছে গলা। শুধু জিজ্ঞেস করলাম, এখন উপায়? গঙ্গা ওঝাকে একবার ডাকলে হয় না কাকা? আমি সবাইকে খুলে বলবো তাহলে সব। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে বললাম, দেখ তোরা বুঝে কি করবি। আমার না শরীরটা বড্ড খারাপ করছে। আজ আমি আসি, কাল সকালে ঘুরে যাব না হয়।
আমায় কাপুরুষের মতো ভয় পেয়ে পালাতে দেখে মনুয়া বোধ করি একটু মনক্ষুণ্ণ হলো। সে বলল, আচ্ছা চলো এগিয়ে দিই। কিন্তু সেই রাতে আমার আর বাড়ি ফেরা হবে না বুঝলাম রাস্তায় বেরিয়ে। আমায় নিয়ে যখন রাস্তায় এসে দাঁড়ালো মনুয়া, তখন বেশ ভালোই রাত হলো না হলেও প্রায় 9:30। আমি একটু এগিয়ে এসেছি ওদের বাড়ি থেকে। পেছনের দিকে তাকিয়ে দেখলাম মনুয়া তখনও দাঁড়িয়ে। আমি হাত দেখিয়ে এলাম গলির মুখে। পুকুর পানে তাকিয়ে যাব সেরকম সাহস হয়নি। তখন আমি গলির মুখে। শ্মশানের লোক কখন ফিরবে ঠিক নেই, কারণ তারা কেউই কৈখালি শ্মশানে যায়নি শুধু এই গঙ্গার জন্য। সেখানে মৃতদেহ দাহ হওয়ার আগেই গঙ্গা নাকি সেগুলো কাঁচা অবস্থায় খেতে শুরু করে। যাই হোক, সামান্য বৃষ্টিতেই ব্যাঙগুলো ঘ্যাঙর ঘ্যাঙর শুরু করেছে। কুয়াশার জন্য রাস্তা আরও ফাঁকা। ঠিক সেই সময় চিৎকার, বাঁচাও বাঁচাও! দুবার বলেই আর কোনো শব্দ নেই। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে গলিতে ঢুকলাম। না, কোথাও কেউ নেই। কিন্তু এরকম চিৎকার কে করলো? বেশি মাত্রায় এসব ভেবে ফেলেছে কি? আমার মনের ভ্রান্তি। এইসব ভাবছি, কিন্তু একটা শব্দ, একটা সুর শোনা যাচ্ছে। কেউ গান গাইছে বোধহয়। সুরটা চেনা বড়। হ্যাঁ, এই সুরটা আমি চিনি। কোনো মেয়েরই কণ্ঠে রবি ঠাকুরের গান, যেন আমার পেছনের পুকুর থেকে উঠে আমার দিকে এগিয়ে আসছে। ততক্ষণে আমার রক্ত জল হয়ে গিয়েছে। দু চোখের পাতা বুঝে গেছে নিজের থেকেই। কোন ঈশ্বরকে স্মরণ করব সেগুলো গুলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হাত পা অবশ। ওদিকে সুরখানি কাছে আসছে, স্পষ্ট শুনতে পারছি। কিছু চাহিনি চরণ তলে পাশে থাকিব। এবার ঠিক আমার কাঁধে কারোর নিঃশ্বাস পড়ছে। সঙ্গে এক জাতীয় তরল কয়েকটা ফোঁটা করে আমার কাঁধ বেয়ে নেমে আসছে। জামা ভিজে উঠছে। আঁশটে গন্ধ এমন যেন কোনো মাছের আঁশ ছাড়ানো বুড়ি আমার পাশে এসে ভেজা শাড়ি থেকে জল চেপে ফেলছে। সাহস জাগিয়ে সে তরল ছুঁয়ে চোখের সামনে আনলাম। অন্ধকার জায়গাও স্পষ্টভাবে বুঝলাম রক্ত। যেই আমার পেছনে দাঁড়িয়ে সুর করে চলেছে, এ তার রক্ত। কিন্তু রক্ত যখন হাতে নিয়েই নিয়েছি, আর জীবনের ভয় পেয়েও লাভ নেই। শটান চোখের পাতা খুলে পেছনের দিকে তাকালাম। এ কি? এ তো মনুয়া, কিন্তু এ সেই মনুয়া নয়। চোখে তার কোনো মনেই নেই। সেই সব উল্টে গিয়েছে, গালগুলো ভেঙে ঢুকে গিয়েছে পুরো। মুখখানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মাত্রায় হাঁ করে খোলা, যেন কেউ তার মুখ চিরে ভেতরে প্রবেশ করেছে। জিহ্বাটা বেরিয়ে থুতনি পার করে ঝুলছে, কিন্তু তার গলা দিয়ে বেরিয়ে আসছে ক্রমশ রক্ত। সে রক্ত এতটাই গাঢ় যা দেখে তার লাল রং কালো মনে হচ্ছিল। এইরকম পরিস্থিতিতে আমার ভয়ের থেকেও বেশি কেন জানি না মনে খুব কষ্ট হলো। সেই কষ্ট থেকেই বোধহয় চেঁচিয়ে ডাক দিলাম, মনুয়া। মনুয়া সে অদ্ভুত রূপ থেকে সে কিছুক্ষণের জন্য বেরোতে পারে কি পারে না ভাষা ভাষা শব্দে বলল, গঙ্গা গদ গদ। তারপরেই আবার বড় আশা করে
আমি বুঝলাম এই বিপত্তি এখন গঙ্গা ওঝাই সারাতে পারে। চললাম কৈখালি শ্মশানের উদ্দেশ্য করে। আজ হয় নিজে মরব, না হলে ওই অদ্ভুত প্রাণীর জীবন শেষ করব। মনুয়ার সামনে ছুঁড়ে দিলাম আমার মায়ের ছেলেবেলায় পরানো লেখা কবচখানি। জোরে জোরে চিৎকার করতে শুরু করলো জিভটা। কৈখালি পৌঁছাতে সময় লাগে না, কারণ এই পথ থেকে বেরিয়ে মাত্র 4টে গলি অতিক্রম করলেই শ্মশানের মাঠ। সেখানে পৌঁছেই দেখি চারিদিকে বড় বড় কাঠের ফুটফাট ফেটে পোড়ার শব্দ। কতগুলো ঘাওয়ালা কুকুর সেই জ্বলন্ত কাঠের সামনে এসে গা সেঁকছে। কোনোটা আবার কাঁচা মাংসের টুকরো ছিঁড়ে খাচ্ছে। কাদাতে চারিদিক ভেজা ভেজা। আমি যত দূরে এগিয়ে যাচ্ছি ততই অন্ধকারে ডুবে যাওয়ার মতো। শেয়ালের আওয়াজ যেন কান ফাটিয়ে দিচ্ছে, কিন্তু তার মধ্যেই আরও একটা গলা শোনা যাচ্ছে। আমার খুব চেনা গলা। সে আমার নাম ধরে ডাকছে। প্রবীণ, এই প্রবীণ, নাতনিটাকে বাঁচাতে পারবি না? আমার কাছে পাঠিয়ে দিতে হবে। বলেই খিলখিল শব্দে মৃদু হাসি শোনা গেল। বাম দিকে ফিরতেই দেখি সিদ্ধার্থের বাবার মৃতদেহ। তার ঠিক ওপরেই পদ্মাসনে বসে গঙ্গা। মৃতদেহ, তার চোখ সম্পূর্ণ খোলা, যেন জীবন্ত মানব দেহ। আমার এবার জানি না কেন বুক ফেটে কান্না বেরিয়ে এলো। এ আমি কোন জগতে চলাফেরা করছি? কারা এরা? কেন হচ্ছে এরকম আমার সাথে? আমি নিজেকে গুছিয়ে নেওয়ার আগেই গঙ্গা ওঝা সেই মৃতদেহ থেকে নেমে এলো। সঙ্গে নিয়ে এলো শ্মশান কালীর খাঁড়া। এবার আমার ধারণা হলো এর হাতেই বোধহয় আজ আমি শেষ। গঙ্গা ওঝা বাজ খাই ভাঙা গলায় চেঁচিয়ে উঠে পড়ল, এই এই কুকুরের বাচ্চা, ভিক্ষা করতে এসছিস? নে মারা, আধুনিকতা মারা, এবার মারা, বিদায় হওয়া পদার্থ। আমি আমার জীবনে এতটা অপমানিত বোধ করি কখনো হইনি। তবু মনুয়া আমার মেয়ের সমান ভেবে লুটিয়ে পড়লাম গঙ্গার পায়ে। সে একটু আবেদন করতেই রাজি হয়ে গেল, কিন্তু তারপর সে যেটা করলো সেটা চোখে দেখা মানুষ হয়ে সম্ভব ছিল না। সোজা গিয়ে সিদ্ধার্থের বাবার রূপে সেই মরাটার মাথা খাঁড়া দিয়ে কেটে দিল। ফিনকি দিয়ে তা থেকে রক্ত বেরিয়ে এলো। কাটা মুন্ডুখানি তার হাতে থাকা অবস্থায় হাঁ করে বিশ্রী রকম শব্দ করে চলল। সেটা চুলমুঠি ধরে গঙ্গা চলল আমার সাথে। সঙ্গে নিল এক মুঠো লবঙ্গ আর গুগুল। রাস্তা দিয়ে যাওয়ার সময় বারে বারে আমার চোখ চলে যাচ্ছিল সেই কাটা মাথাটার দিকে। তবুও মনে বল জাগিয়ে এগোতে থাকলাম। যখন আমরা এসে পৌঁছালাম তখন দেখলাম সবাই মনুয়াকে ঘিরে ফেলেছে। দূর থেকেই সবাই তাকিয়ে, সবাই দেখছে তার জন্তুর ন্যায় রূপ। গঙ্গা শুধু আমায় একবার বলল, অনেক সাহসী ছেলে রে তুই, তোর রাজকপাল হবে। বলেই আমার কপালে বুড়ো আঙুল ঠেকিয়ে কি একটা বীজমন্ত্র বলতেই আমার ঘুম পেল। আমি বোধহয় কিছুক্ষণের মধ্যেই মাটিতে পড়ে গেলাম, কিন্তু হুঁশ ছিল। আবছা শুনতে পারছিলাম সবাই চেঁচামেচি করছে, উলুধ্বনি বাজছে।
একসময় সেসবও থেমে গেল। তখন শুধুমাত্র একজনের চিৎকার, তাকে যেন পুড়িয়ে মারছে গঙ্গা ওঝা। এর মধ্যেই কখন আমি জ্ঞান হারিয়েছি জানা নেই। আজ সে রাতের পর প্রায় 5 দিন কেটে গিয়েছে। ধুম জ্বর আমায় এতদিন এক প্রকার অচেতন করে রেখেছিল বলা চলে। দুপুর গড়িয়ে এলো বোধ হয়। গায়ে রোদের আভা এসে এখন যেন বেশ সুস্থ ফিল হচ্ছে। আর সে রাত্রিটার কথা মনে করার ইচ্ছা ছিল না, কিন্তু শেষটা না বলে যাওয়া যায় না। সিদ্ধার্থের বাবা আসলে আত্মাহুতি দেননি, তিনি আত্মহত্যা করেছিলেন। আজ থেকে অনেক বছর পূর্বে জোয়ার অবস্থায় উনি এলাকায় বেশ জমিদার গোছের লোক ছিলেন। ব্রাহ্মণ বলে পুজো আর্চাও করতেন ঠিকই, কিন্তু নেশা ছিল তার চূড়ান্ত। এক অমাবস্যা রাত্রে কালী পূজা সেরে ফেরার সময় তিনি মারাত্মক হারে নেশা করে বসেন। বাড়ি ফেরার পর তার স্ত্রীর সাথে তার বিবাদ শুরু হয়। সিদ্ধার্থ তাকে ঠেকাতে এলে তাকে আলাদা ঘরে বন্ধ করে তার মায়ের ওপর নৃশংসভাবে মারধর করেন। একসময় তার ঘাড়ে কিল মেরে দেওয়ায় তার মৃত্যু হয়, কিন্তু গোটা সমাজের কাছে সে খবর চাপতে দেহ তালঘাটের জলে ফেলে দেন। শাস্ত্র পাঠের দরুন যখনই তিনি বোঝেন যে তার স্ত্রীর আত্মা ডাকিনী রূপে জেগে উঠেছে, তখনই তিনি গঙ্গার দ্বারস্থ হন। কিন্তু কোনো সাহায্য না পেয়েই তিনি অত্যাধিক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। কিন্তু মন ভেঙে দেওয়া সংবাদ এটাই, 2 দিন পরে আবার আমাবস্যা রাতে তালঘাটের একখানি গাছের ডালে মনুয়ার মায়ের ঝুলন্ত দেহ পাওয়া যায়। তার কপালভর্তি সিঁদুর, লাল পেড়ে সাদা শাড়ি, হাতে শাঁখা পলা, আলতা মাখা পা এখনো চোখে ভাসে। ডাকিনী নিজের হাতেই রক্ত নিয়ে ছেড়েছে। গঙ্গা সহায় হলেও হয়তো গাছটা মূল থেকে উপড়ে ফেলতে পারেনি। একটা শব্দ বড্ড কানে বাজে। বলো হরি বলো হরি হরি বল হরি বল বলো হরি বলো হরি হরি বল হরি বল বলো হরি হরি বল হরি বল হরি বল বলো হরি হরি বল হরি বল। আপনারা শুনছিলেন গঙ্গা সহায়। গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে গল্পের পাঠে ও গল্পের সূত্রধার আমি সায়ন। মনুয়ার ভূমিকায় দেবারতী, মনুয়ার দাদু দীপ, মনুয়ার মা অনুষ্ণা, সিদ্ধার্থ শিবজ্যোতি, গৌতম অর্কপ্রভু, গঙ্গা তান্ত্রিক সায়ন, কোরাস চয়ন, বিক্রমজিৎ, সর্বাদৃত, অতনু এবং ত্রিরঞ্জন। এডিটিং জয়দেব, পোস্টার ডিজাইন সৌমদীপ, অ্যানিমেশন সায়ন, শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীত সায়ন, নির্দেশনা এবং সমগ্র পরিচালনায় সায়ন। খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। ততদিন হাসতে থাকুন, বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে। ধন্যবাদ।